বাণিজ্যমন্ত্রীর ঘোষণার পর কমেনি ভোজ্য তেলের দাম, বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। কোম্পানিগুলোর কারসাজি বন্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ ক্যাবের। ডিজেল সংকটে গভীর সমুদ্রে যেতে পারছে না লাইটের জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট, খালাসে দীর্ঘগতির কারণে হাজার হাজার ডলার জরিমানা। পিরোজপুরে ভাঙা জাহাজ শিল্পে 10,000 কর্মসংস্থান, প্রশিক্ষণ ও নিরাপত্তা সরঞ্জামের অভাব, ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা, বড় দুর্ঘটনার শঙ্কা। মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করার উদ্যোগে স্বস্তি, সময় উপযোগী বলছেন প্রবাসীরা। সঠিক চ্যানেলে বৈধ হয়ে কাজ করতে পারলে বাড়বে রেমিটেন্স। এবং বর্ষবরণের উৎসবে বাঙালি আনার ছাপ, রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। পোশাকের পাশাপাশি চাহিদা বেড়েছে নানা ধরনের গয়নার। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। ভোজ্য তেলের দাম বাড়বে না, বাণিজ্যমন্ত্রীর এমন ঘোষণার পরও বাজারে স্বাভাবিক হয়নি এই নিত্যপণ্যের সরবরাহ। এমনকি বাড়িয়ে দেওয়া দামও কমেনি। এতে ক্ষুব্ধ পণ্যমূল্য বৃদ্ধির চাপে পড়া ভোক্তারা। এ অবস্থায় অসৎ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ ক্যাবের। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো ব্র্যান্ডে কম। অনেক দোকানদার আমাকে অভিযোগ করেছেন যে রূপচাঁদা এবং তীর এই দুইটা ব্র্যান্ডের কমতি। নিত্যপণ্যের বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট রয়েছে এমন পর্যবেক্ষণ স্বয়ং বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে মন্ত্রীর সোজা কথা, ব্যবসায়ীরা যত রকম কৌশলই নেন না কেন, ভোক্তাকে চাপে ফেলে পণ্য মূল্য বাড়াবে না সরকার। ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি যাতে না ঘটে সেটিকে অগ্রাধিকার হিসাবে নিয়েই আমরা পদক্ষেপ নেব। সরকারের এমন শক্ত অবস্থানের পরও কি বাজারে স্বস্তি এসেছে? কেটেছে কি সরবরাহ সংকট? কমেছে কি বেড়ে যাওয়া খোলা সয়াবিন ও পাম তেলের দাম? কিংবা বোতলজাত সয়াবিনের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করার প্রবণতা? এমন নানা প্রশ্নে খুচরা বাজারের ক্রেতা বিক্রেতার একটাই উত্তর, ভোক্তাকে জিম্মি করেই দাম বাড়ানোর কৌশলে অটল কোম্পানিগুলো। বর্তমানে তিরমার্কা তেল মার্কেটে কমে আসতেছে, সয়াবিন তেল দিবে না, সাথে সরিষার তেল নিতে হবে। তেল আমরা যেই টাকাটা কিনি দেখা গেছে 10 টাকা যদি লেবার বিল দেওয়া নি, আমাদের তেলে বেচে কোনো লাভই থাকে না। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। তারা কিন্তু সরকারকে জিম্মি করে, বাজার অস্থির করে কিন্তু তারা সরকারকে বাধ্য করে দাম বাড়াতে। এটি আসলে আমি বলবো যে সঠিক চর্চা নয়। সরকার যেন ব্যবসায়ীদের কথাই না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। বাজারে শুধু সরবরাহ সংকটই তৈরি হয়নি, বাড়ছে অবৈধ মজুদের প্রবণতাও। সরকারের বিভিন্ন সংস্থার চালানো অভিযানে মিলছে এমন তথ্য। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য লাইটার জাহাজের সংকটে খালাস করতে না পারায় এবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় লাইটারগুলো গভীর সমুদ্রে যেতে পারছে না। খালাসে দীর্ঘতির কারণে এসব পণ্য যেমন সময় মতো বাজারে যেতে পারছে না, তেমনি অলস বসে থাকায় প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন 15 থেকে 25,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 3টি মাদার ভেসেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা অন্তত 1.5 লাখ মেট্রিক টন কয়লা লাইটার সংকটের কারণে খালাস বন্ধ রেখে কয়েকদিন ধরেই এভাবে বসে আছে। অন্যদিকে লাইটারিং জাহাজে পর্যাপ্ত ডিজেল সরবরাহ করে সংকট কাটাতে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এবং বিপিসির কাছে আলাদা চিঠি দিয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এসব কয়লা আমদানি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 3টে কয়লা জাহাজ এছাড়া আরো অন্যান্য অনেক জাহাজ আউটারে আছে, তারা সাফিসিয়েন্ট তারা লাইটার ভেসেল পাচ্ছে না। চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী 97টি মাদার ভেসেলের অবস্থান রয়েছে। এর মধ্যে বন্দরের প্রধান জেটিতে জাহাজ ভেড়ার ক্ষেত্রে কোনো জটিলতা না হলেও সংকট সৃষ্টি হচ্ছে বহির্নোঙরে। বিশেষ করে বহির্নোঙরে অবস্থানরত 79টি জাহাজের মধ্যে 56টিতে যেমন খালাস চলছে, তেমনি খালাসের অপেক্ষায় রয়েছে 23টি জাহাজ। কোনো রকমের যদি 500 লিটার তেল দিয়ে লোড করে আসে, আবার সেটা ঢাকা যাওয়ার জন্য যে 3,000 3,500 লিটার তেল লাগতেছে, এটার জন্য আবার
2-4 দিন বসে থাকতে হইতেছে। এই জাহাজগুলি তেলের অপেক্ষা বসা আছে এবং তাতে মাদার জঞ্জাট হচ্ছে, পাশাপাশি লাইটারও সংকট হচ্ছে, যেহেতু এই লাইটারটা আবার ঢাকা যাবে, খালি হবে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচল লাইটার জাহাজের মধ্যে 150টি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন হলেও বাকিগুলো চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। গভীরতার কারণে পণ্যবাহী যেসব জাহাজ বন্দরে জেটিতে বার্থিংয়ের সুযোগ পায় না, সেই মাদার ভেসেলগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। কোনো ধরনের অবৈধ মজুদ কার্যক্রম কেউ চালাতে না পারে এবং এটার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমাদের সমন্বয় রয়েছে। বাল্ক পণ্য হিসেবে পরিচিত গম, ভুট্টো, চাল সহ খাদ্যপণ্য, কয়লা, সার, সিমেন্ট, ক্লিংকার, চিনি, লোহার স্ক্র্যাপ খালাস হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মার্চ মাসে 4,17,000 মার্কিন মেট্রিক টন ডিজেল ও 5,46,000 মেট্রিক টন জ্বালানির রেকর্ড আমদানি হয়েছে। জ্বালানি কিনতে ব্যাংকগুলোতে পর্যাপ্ত রয়েছে ডলার। এ অবস্থায় উদ্বেগ না ছড়িয়ে কৃচ্ছ্রতা সাধন ও নাগরিকদের স্বাভাবিক ক্রয় বিক্রয়ে ফেরার বার্তা বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। পেট্রোল পাম্প খোলার আগেই লম্বা লাইনে চাহিদা, আবার খুলতেই ঘণ্টাখানেকে অস্বাভাবিকতার সাথে শেষ। পাম্পের যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনটা আসলে যত দিন গড়াচ্ছে তত আমাদের কাছে আমরা দেখছি যে আসলে লম্বা হচ্ছে। পেট্রোল পাম্পের উদ্বেগ চোখে পড়লেও এখন তা ছাড়িয়েছে উৎপাদনে, যার সাথে জড়িয়ে লাখ লাখ মানুষের রুটি-রুজি। উদ্যোক্তারা চিন্তিত, আদৌ কি সহজ হবে ব্যবসার পরিবেশ? টোটাল রপ্তানি বন্ধ বললেই চলে মধ্যপ্রাচ্যে। তো এটাকে রিগেইন করা সহসা, যদি যুদ্ধ শেষ না হয় তাহলে এটা রিগেইন করা খুব ডিফিকাল্ট। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সবশেষ মার্চে 239.13 মিলিয়ন মার্কিন ডলারের আমদানি হয়েছে প্রায় 4,17,000 মেট্রিক টন ডিজেল। পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানি 2,15,000 মেট্রিক টন, এলএনজি 5,46,000 মেট্রিক টন। তুলনামূলক চিত্র দেখা যায় ফেব্রুয়ারিতে এসব জ্বালানি কম আমদানি হলেও জানুয়ারির তুলনায় তা প্রায় সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংক বলছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও আমদানিতে পর্যাপ্ত নীতি সহায়তা চলমান থাকবে। সবসময় আমরা দেখেছি কোনো একটা ঘটনা যখন ঘটে সেটাকে বলে আমরা প্যানিক ক্রাইসিস হয় জিনিসটা। যার হয়তো দরকার নাই সেও এটা নিতে চায় জিনিসটা। হয়তো যিনি ফুল ট্যাঙ্কি ওনার তেলের দরকার নাই কিন্তু উনি দেখা যাচ্ছে এটা করছেন জিনিসটা। তো যে কারণে আসলে ওই ডিমান্ডটা স্বাভাবিক মাসে যেরকম হয়ে থাকে তার চেয়ে একটু বেশি হয়েছে। না, এটা আসলে আমাদের বিষয় না। আমরা যেটা হচ্ছে স্মুথনেস রাখার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে যে পলিসিগুলো করা দরকার সেগুলো আমরা দিচ্ছি এবং আমাদের তথ্য আছে যে পরিমাণ ওরা ইম্পোর্ট করছে সেগুলোর জন্য যাতে ইম্পোর্ট করতে বাধা না হয় আমাদের পলিসি, সেইভাবে আমরা নজর রাখছি। সবশেষ এপ্রিলে বাজারে বৈদেশিক মুদ্রার তারল্য 3.9 বিলিয়ন ডলার। নেট ওপেন পজিশন ছাড়িয়েছে 600 থেকে 700 মিলিয়ন ডলারে। ফলে বাজারে বৈদেশিক মুদ্রারও ঘাটতি হবে না জ্বালানি ক্রয়ে, বার্তা বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। কিছুক্ষণ পর মতবিনিময় করবেন কৃষি খাতের বিনিয়োগকারীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্ধারিত যে সময়সূচি অনুযায়ী আজকে সোমবারের যে কর্মদিবস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার অংশ হিসেবে ইতিমধ্যেই কিন্তু শিডিউল মেনে 3টি যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছে। দিনের শুরুতেই টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও বেনেডিক্টে ফাসমার তার সঙ্গে যে বৈঠকটি হয়ে গেছে সেখানে দেশের টেলিযোগাযোগ খাতের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় যে বিষয়টি দেখা গেছে যে গ্রাহক সংখ্যার দিক থেকে শীর্ষ যেই কোম্পানি গ্রামীণ ফোন, তার যেই অন্যতম বিনিয়োগকারী টেলিনর গ্রুপ সেখানে অংশ নেন সেই এই গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। এরপর এনজিও বিষয়ক ব্যুরোর যে কার্যক্রম সেটি উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা বৈঠক করছেন এবং আজকের দিনের সবচেয়ে দীর্ঘ সময়ের এবং গুরুত্বপূর্ণ যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কৃষি এবং কৃষিজাত বিষয়ক যে বিনিয়োগকারী রয়েছেন তাদের সঙ্গে দেশে বিনিয়োগের যে পরিস্থিতি রয়েছে সেটি বিবেচনায় নিয়ে, পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো ছিল বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কৃষি প্রধান বাংলাদেশে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য এবং কৃষি কাজকে আরও বড় পর্যায়ে যেই দেশজ যে চাহিদা রয়েছে সেটি পূরণ করে রপ্তানিমুখী করার যেই পরিকল্পনাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েই যে গুরুত্বপূর্ণ বৈঠক
বিনিয়োগকারীদের সঙ্গে সেই বিষয়টি উঠে আসবে। এই বিনিয়োগের যেই পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা বিভিন্ন সময় নানা ধরনের যে সমস্যার কথা বলে আসেন, এই বৈঠক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই বিষয়গুলো সরাসরি শুনবেন এবং সেই অনুযায়ী তিনি সংশ্লিষ্ট মহলগুলোকে দিক নির্দেশনা দেবেন বলে একটা প্রত্যাশা করা যাচ্ছে। এই পর্যন্ত সচিবালয়ে এখন পর্যন্ত ছিল সবশেষ খবর। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোরসেলিন হক জুনায়েদ। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। বাংলা নতুন বছর বরণে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ঐতিহ্য আর বাঙালিয়ানার ছোঁয়ায় উৎসবের ছাপ পড়েছে পোশাকেও। বিক্রিতে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতান। রঙিন সাজে নতুন করে নিজেকে সাজাতে চলছে কেনাকাটা। ঘর সাজাতে কদর রয়েছে মাটির সরা আর রিক্সা পেন্টিংয়ে। অনুপ দত্তের ক্যামেরায় অন্তরা সেনের রিপোর্ট। নাগরদোলা পুতুল নাসার যাত্রা দেখি রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। বছর ঘুরে আবারও দিন পঞ্জিকার পাতায় আসছে নতুন বাংলা বছর। নববর্ষ বরণে প্রস্তুত বাংলাদেশ। বৈশাখ এলো রে। নতুন বছর বরণে সর্বত্র সাজ রব। রাজধানীর বিপণী বিতানে চলছে কেনাকাটার ধুম। অভিজাত বুটিক হাউস থেকে শুরু করে সাধারণ মার্কেট, সবখানেই জমজমাট ক্রেতাদের ভিড়ে। এই বছর প্ল্যান করেছি একটু শাড়ি পরবো, একটু ভালোভাবে সাজবো। শাড়ি পরারই প্ল্যান আছে, যেহেতু অফিস আছে, শাড়ি পরে হয়তো অফিসে যাব। নতুন বছর সেই উপলক্ষে নতুন জামা কাপড় তো কেনাকাটা করতেই হয়। উৎসবের রঙে রঙিন হতে শাড়ি পাঞ্জাবি থাকছে পছন্দের শীর্ষে। তবে এবার লাল সাদার বাইরেও প্রাধান্য পাচ্ছে অন্যান্য রং। এখন মনে হয় বৈশাখে কেউ লাল সাদাটাই যে পরতে হবে এমন কিছু না, সো কালারফুল যে কোনো ড্রেসই আসলে বৈশাখে পরা যায়। বৈশাখে পাঞ্জাবি ছাড়া চিন্তাই করতে পারি না নিজেকে। সাদা শাড়িই পরবো ভাবছি, সাদা শাড়ি লাল পাড়। যারা আসলে বৈশাখ উপলক্ষে অনেক কালেকশন নিয়ে আছে, যেমন সিল্কের আছে, অ্যান্ডি সিল্কের আছে, তারপরে কটনের মধ্যে অনেক ফ্যাব্রিক্স আছে। শুধুমাত্র নিজেকেই নয়, ঘর সাজানোর দিকেও নজর রয়েছে অনেকের। আলপনার পাশাপাশি মাটির সরা কিংবা রিক্সা পেইন্টের তৈজস দিয়ে বাঙালিয়ানায় সাজিয়ে তুলতে চান নিজেদের আঙিনা। একদিনের জন্য হোক, কিন্তু উৎসবের জন্য যাতে ঘরটাও খুব সুন্দর লাগে বা একটু বাঙালিয়ানা ধাঁচ হয়। ভাস নিলেন, ওটার মধ্যে নতুন কিছু ফুল দিলেন, তারপর একটা নতুন প্ল্যাটার নিলেন বা একটা নতুন প্লেট টাইপের নিলেন, ওটার মধ্যে মিষ্টি দিলেন। বৈশাখ উপলক্ষে দেশীয় উদ্যোক্তারাও এবার প্রস্তুতি নিয়েছেন ভিন্নভাবে। ঈদের পর বেশ কিছুদিন সময় পাওয়ায় ক্রেতাদের সাড়া বেশি মিলছে বলে জানান তারা। বৈশাখের একটা চিরাচরিত আবেদন থাকে সাদা লাল, সো সাদা লালের উপরই আমাদের প্রায়োরিটিটা বেশি থাকে। আমরা ব্লকের শাড়ি এনেছি, আর আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে মাথুরাই শাড়িগুলো। গতবার তুলনায় আমাদের মোটামুটি সেল ভালো হচ্ছে। যেহেতু ঈদের পরে একটা গ্যাপ ছিল বৈশাখের জন্য, সেহেতু কাস্টমার ওই সময়টাতে এবার বৈশাখের জন্য কেনাকাটা করছে। সাজ পোশাকে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে কাঠ, মাটিসহ বিভিন্ন ধাতুর মানানসই গহনাও কিনছেন ক্রেতারা। নতুন বছর শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলই নয়, নতুন বছর আমাদের জীবনে আসে নবচেতনায় বেঁচে থাকার তাগিদ হয়ে। তাই ঘরদোর সাজানোর পাশাপাশি আমরা নিজেকেও সাজিয়ে তুলি নতুন করে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় বাণিজ্য। বৈশাখী মেলাকে কেন্দ্র করে ব্যস্ত ঝালকাঠির শীতলপাটির কারিগররা। চট্টগ্রামের জব্বারের বলি খেলা সহ সারা দেশের বড় বড় মেলায় বিক্রি হবে জেলার ব্র্যান্ড পণ্যটি। বিগত বছরের সংখ্যা কাটিয়ে লাভের প্রত্যাশা সংশ্লিষ্টদের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। প্যারা আর শীতলপাটি, এই নিয়ে ঝালকাঠি জেলার ট্যাগ স্লোগান হলেও প্রায় সারা বছরই চলে শীতলপাটি তৈরির ব্যস্ততা। বৈশাখ এলে ব্যাপক চাহিদা বাড়ায়, পাটি কারিগরদেরও ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। ঝালকাঠির রাজপুর, নলছিটি এবং সদর উপজেলার ৩ শতাধিক পরিবার বংশ পরম্পরায় শীতল পাটি তৈরির ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। বছরের অন্য সময়ের চেয়ে বৈশাখের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রামগুলোতে ঘরে ঘরে চলে পাটিকারকদের নিপুণ হাতের কারুকার্য। তবে চট্টগ্রামের জব্বারের বলি খেলাসহ সারা দেশের বৈশাখী মেলায় শীতল পাটির মতো ঐতিহ্যবাহী শিল্পপণ্য তুলে ধরতে সরকারের বিশেষ সহযোগিতার আশা সংশ্লিষ্টদের। মেলার জন্য আমরা পাটি তৈরি করতে আছি, সবাই এনে এই কাজে ব্যস্ত। বলি খেলার মেলায় একটু আমাগো পাটির একটু দামটা বেশি পাই, এখন সবাই পাটি বানাবার চেষ্টা করতে আছে। বৈশাখী মেলা উপলক্ষে
এটার একটু মানে মূল্য ভালো পাই। বিভিন্ন হাতে ঘুরে মধ্যপ্রাচ্যেও রপ্তানি হচ্ছে এই শীতল পাটি। সকলের সহযোগিতায় এই ধারা অব্যাহত থাকলে লাভবান হবে পাটি কারিগররা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে 15টি দেশে আমাদের শীতল পাটি রপ্তানি হচ্ছে। বিদেশে রপ্তানি করতে হলে বড় অঙ্কের একটা টাকার প্রয়োজন। আমাদের সেই ক্যাপাসিটি নেই বিদায় কিছু পার্টি আছে আমাদের কাছে পার্টি নিয়ে ওরা সেই পার্টিগুলো বিদেশে রপ্তানি করছে। পাইকারি 1500 টাকা থেকে শুরু করে প্রকারভেদে 5000 টাকায় বিক্রি হয় শীতল পাটি। সময় সংবাদ, ঝালকাঠি। প্রাণী সংকটে সাগরে ইলিশ শিকার কমে গেছে প্রায় 80%। সরবরাহ কমে যায়, বাজারে কমছে ইলিশের উপস্থিতি, বাড়ছে দাম। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। 14 এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনে পান্তা ইলিশ শুধু খাবার নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের এক জীবন্ত প্রতীক। কিন্তু এবারের বৈশাখে সেই চিরচেনা রূপে পড়েছে সংকটের ছায়া। ফলে ইলিশ শিকার কমেছে প্রায় 80%। বাজারে নেই কাঙ্ক্ষিত সরবরাহ, আর যা আছে তার দাম আকাশ ছোঁয়া। তাই অনেকের কাছেই এবারের পান্তা ইলিশ যেন উৎসব নয়, অপূর্ণতার গল্প। স্বপ্নেও চিন্তা করতে পারতেছি না যে একটা ইলিশ মাছ কিনবো। বাঙালির যে একটি উৎসব, সেই উৎসবটি আমাদের আসলে এবছর হবে না। সমুদ্রে মাছ শিকার ব্যাহত হয়, সরাসরি প্রভাব পড়েছে সরবরাহে। দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর আলিপুর ও মহিপুরে এখন ইলিশের উপস্থিতি অনেকটাই কম। অথচ বৈশাখ ঘিরে চাহিদা তুঙ্গে। প্রতি বছর এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারদের ভিড় থাকলেও এবার সেই চেনা চিত্র নেই। মাছের আড়তে নেমে এসেছে নীরবতা। এক একটা ট্রলারে আপনার মিনিমাম 600 লিটার তেলের 700 লিটার তেলের প্রয়োজন। তো আমরা যেহেতু তেল পাচ্ছি না, সমুদ্রে আমাদের ট্রলারগুলো সমুদ্রে যাইতে পারতেছে না, সেখানে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে যে মাছের প্রয়োজন সেই মাছটা আসলে পল্টনে আসতেছে না। যেই পরিমাণ মাছ থাকে ওই পরিমাণ মাছ না থাকায় মাছের দাম মূল্য অনেক বৃদ্ধি থাকার কারণে জেলেরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত, এবং ক্রেতা যারা আছে তারাও মাছ পাইতেছে না। হাহাকার বাজার। মাছ যাওয়া আছে, দামের কারণে বেচা বিক্রি কম। অবতরণ কেন্দ্রে ইলিশ কম থাকায় পাইকারদের চাহিদা মেটাতে পারছেন না আড়তদাররা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও, দেখা দিয়েছে অস্থিরতা। সরবরাহ কমায় পাল্লা দিয়ে বাড়ছে ইলিশের দামও। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকায়, আর 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 3.5 থেকে 4,000 টাকায়, আর 1 কেজির বড় ইলিশ বিক্রি হচ্ছে 4.5 থেকে 5,000 টাকায়, যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিশ্লেষকরা বলছেন জ্বালানি সংকট, মৌসুমী চাহিদা এবং সরবরাহ ঘাটতি, এই 3 কারণ একসঙ্গে বাজারে চাপ তৈরি করেছে। এ পরিস্থিতিতে পান্তা ইলিশ অনেকের কাছেই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর কিন্তু আমাদের উপকূলীয় যে নদীগুলো রয়েছে এই জায়গাতেও কিন্তু ওইভাবে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না। সুতরাং সার্বিকভাবে পহেলা বৈশাখে ইলিশের একটা সংকট থাকবে। তবে মৎস্য বিভাগের দাবি, পহেলা বৈশাখকে সামনে রেখে সংকট মোকাবেলায় জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি যদি কোনো বিধিনিষেধ না থাকে, এটা অবশ্যই সাধারণ মানুষ তাদের নিজেদের মত মতো কার্যক্রম পরিচালনা করবে। এদিকে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। তার আগে দীর্ঘ সময় মাছ ধরতে না পারায় জেলেদের উপর চাপ আরও বেড়েছে। সব মিলিয়ে একদিকে ক্রেতাদের আক্ষেপ, অন্যদিকে জেলেদের জীবিকায় কড়া আঘাত। এই বাস্তবতাই উদযাপিত হচ্ছে এবারের পহেলা বৈশাখ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলা নববর্ষ 1433 উদযাপন ঘিরে রমনা বটমূলে র্যাবের সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপাতত আমি নিজে আপনার জবাব নিচ্ছি, আপাতত আমরা কোনো হুমকি বোধ করছি না কোনো জায়গা থেকে, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার প্রশ্নের জবাবে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সিকেডি হাসপাতালে চাঁদা আদায়ের ঘটনার বিষয়ে হয়তো আপনার প্রশ্নটা উদ্বেগ হয়েছে। রাজধানীর সামগ্রীর সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব 2, 4 এবং 6 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। 7 জনকে গ্রেপ্তারের নেতা মঈনুদ্দিন সহ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মঈনুদ্দিন মঈন,
মোহাম্মদ লিটন মিয়া, মোহাম্মদ সুমন, মোহাম্মদ শাওন, স্বপন কাজী, মোহাম্মদ ফালান, রুবেল। জানা যায় মঈন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লক্ষ টাকা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি এবং হুমকি প্রদান করে আসছে। গত 10 এপ্রিল শেরেবাংলানগর থানাধীন শ্যামলী 3 নম্বর রোডের বাসার সামনে এসে দরজা খুলতে বলে। ভিকটিম এর স্ত্রী দরজা খুলে দিলে প্রধান অভিযুক্ত আসামি মঈন তার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। সরাসরি যুক্ত ছিলাম রমনা থেকে। সংবাদ সম্মেলনের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। উৎসব 1433 জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চার এই উদ্যোগ নিয়েছে। আয়োজকরা জানিয়েছেন আগামীকাল সকাল 10টায় মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত বাংলা নবযাত্রা শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। দুপুরে থাকবে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন, যেখানে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হবে বাঙালির পরিচিত দেশীয় খাবার। বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান ও কবিতা ও নাট্য পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হবে আমাদের ইতিহাস ও ঐতিহ্য। রাজধানী বসিলার শাহজালাল হাউজিং এলাকায় অভিযান চালিয়ে 3 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার সকাল থেকে এই অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ সংযোগ ব্যবহারকারীদের 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া আবাসিক রেগুলেটর, লক ইউডিং ককের বডি, স্টার বার্নার, বুস্টার কাফলিংক ও জিআই পাইপ সহ গ্যাস সংযোগ ব্যবহৃত বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে সংস্থাটির এই অভিযান চলমান থাকবে। পিরোজপুরে নদীকেন্দ্রিক জাহাজ ভাঙা শিল্পে বাড়ছে কর্মসংস্থান, তবে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নিরাপত্তা সরঞ্জামের অভাবে বাড়ছে ঝুঁকি। ডজন খানেক নদী ও 7টি উপজেলা নিয়ে গঠিত নদীমাতৃক জেলা পিরোজপুর। ভৌগোলিক অবস্থানের কারণে নদীপথের অবাধ যাতায়াত এবং সন্ধ্যা নদীর 2 পারে গড়ে ওঠা বাণিজ্যিক সমৃদ্ধ নেসারাবাদ উপজেলায় গত 2 যুগেরও বেশি সময় ধরে গড়ে উঠেছে অসংখ্য ডকইয়ার্ড। খরচ তুলনামূলক কম হওয়ায় নতুন জাহাজ নির্মাণ, পুরাতন জাহাজ ভাঙা ও মেরামতের জন্য আনা হয় এসব ডকইয়ার্ডগুলোতে। তবে আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। সামান্য অসাবধানতায় ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা। এখানে প্রায় 2000 শ্রমিক কাজ করে, আর এখান থেকে সর্বোচ্চ 250 ফিট একটা জাহাজ নামছে। প্রশিক্ষণ এ জায়গা হয় না, এই জায়গা হলো শ্রমিক বাংলা কাজ করে। এইখানে যদি সরকারের একটা ট্রেনিং সেন্টার থাকতো আমাদের খুব ভালো হইতো। কাজবাজ তো চলতেছে, কিন্তু যদি একটু প্রশিক্ষণ ভালো হইতো, আরো উন্নত মানের জাহাজ এখানে তৈরি করা যাইতো। এসব ডকইয়ার্ডে কর্মরত শ্রমিকদের উন্নত প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজসত্ত্বে ব্যাংক ঋণের ব্যবস্থা করতে তৎপরতার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। সরকারি পৃষ্ঠপোষকতায় তাদের যে ধরনের প্রশিক্ষণ তাদের জন্য সহায়ক হবে, সেগুলো আমরা অন্যান্য দপ্তরের সাথে আলোচনা করে তাদেরকে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থার জন্য আমরা যথেষ্ট সহায়তা করব। জেলায় ছোট বড় মিলিয়ে 1/2 শতাধিক ডকইয়ার্ড রয়েছে। এসব ডকইয়ার্ডে কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় 10,000 শ্রমিকের। সময় সংবাদ, পিরোজপুর। মানিকগঞ্জের শিবালয়ের বরঙ্গাইলে পেঁয়াজের হাট। চৈত্রের শেষের দিন নতুন বাংলা বছরের আগমনী বার্তায় বেড়েছে পেঁয়াজের দর। বিস্তারিত জানাতে বরঙ্গাইলের পেঁয়াজের হাটে রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষটা উপলক্ষে কিন্তু বেশ চাহিদা রয়েছে পেঁয়াজের। আর এই চাহিদা থাকার কারণেই কিন্তু সপ্তাহ ব্যবধানে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছি প্রচুর পেঁয়াজের সমাগম হয়েছে এই মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইলের এই হাটটিতে। সপ্তাহ ব্যবধানে 800 থেকে 850 টাকার হালি পেঁয়াজ 200 থেকে 300 টাকা দাম বৃদ্ধি পেয়ে বেচা কেনা হচ্ছে 1100 থেকে 1200 টাকার মধ্যে প্রতি মন।
কৃষকদের দাবি কিছুটা দাম বৃদ্ধি পাওয়ায় পরে কাঙ্ক্ষিত লাভ না হয় এখনও উৎপাদন খরচ এর ঘাটতি হচ্ছে। সকাল 7টা পর থেকে মহাসড়ক হয়ে ছোট ছোট রিক্সা ভ্যানে কৃষকরা হাটে তুলে পেঁয়াজ, হালি পেঁয়াজের ভরা মৌসুম। আর আজকে চৈত্র সংক্রান্তি হওয়ায় আগামীকাল থেকে বাংলা নববর্ষের কারণে বিভিন্ন উৎসব থাকায় বেড়েছে পেঁয়াজের চাহিদাটার তুলনায় বেড়েছে সরবরাহের পরিমাণও ঘাটে। এতে কৃষকরা ও পাইকারে জমজমাটা বেচা কিনা হচ্ছে হাটটিতে। তবে হাটে এখনও সিন্ডিকেট কাটেনি। সরকারি নিয়মে 40 কেজিতে 1 মণ হলেও এখানে কৃষকদের 42 থেকে 41 কেজিতে মণ দিতে বাধ্য হচ্ছে। আর কৃষকরা সাথে আমরা কথা বলেছি, কৃষকরা বলছেন এমনিতেই উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। তারপরেও কিন্তু তারপরে 41 থেকে 42 কেজি প্রতি মণ এই বেশি দেওয়াতে আসলে তাদের এই উৎপাদন খরচ তুলতে আরও হিমশিম খেয়ে যাচ্ছে। তবে এই যে কারসাজিদের জন্য কিন্তু আগামী বছর পেঁয়াজের চাষাবাদের বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে বলে বলছেন এই কৃষকরা। মানিকগঞ্জের এই হাটটিতে 14,000 থেকে 16,000 মণ পেঁয়াজ আজকে বেচাকেনা হচ্ছে। এই ছিল আমার কাছে বরঙ্গালের পেঁয়াজের হাট থেকে সর্বশেষ তথ্য। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গে থাকুন। বাণিজ্য এবারে জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। যেটি দেখতে পাচ্ছি গতকালকের মতো মিশ্র প্রবণতায় আজকের লেনদেন চলছে এবং এখন পর্যন্ত, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেটি যে নিম্নমুখী প্রবণতা চলে এসেছে, অর্থাৎ কিছুক্ষণ আগেও যেটি মিশ্র প্রবণতা ছিল এখন নিম্নমুখী। প্রধান সূচক, সরিয়া সূচক এবং বাছাইকৃত সূচক সবগুলো আমরা দেখছি নিম্নমুখী প্রবণতা। প্রধান সূচক এখন অবস্থান করছে 5255 পয়েন্টে, সরিয়া সূচক 1061 পয়েন্টে, আর বাছাইকৃত সূচক 1991 পয়েন্টে অবস্থান করছে। আর এই যে অবস্থান সূচকের অবস্থান, তার মাঝে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 364.92 লাখ টাকা এবং এখন পর্যন্ত শেয়ারের দাম বেড়েছে 166 প্রতিষ্ঠানের, কমেছে 163টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, আর অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা দেখতে পাচ্ছি যারা এখন পর্যন্ত শেয়ার বেচাকেনা হয়েছে, লেনদেন হয়েছে, তার মাঝে সবচেয়ে বেশি শেয়ার কারা বিক্রি করেছে, সবচেয়ে 5 যে শীর্ষ প্রতিষ্ঠান তাদের প্রায় সবাই কিন্তু 10 কোটি টাকার বেশি তাদের শেয়ার বিক্রি করেছে। সবার উপরের অবস্থানে আছে খান ব্রাদার্স, তারা এখন পর্যন্ত 19 কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে। তার পরবর্তী অবস্থানে আছে মনোস্পুল, তারা এখন পর্যন্ত 16 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। একমি পেস্টিসাইড তার তৃতীয় অবস্থানে আছে, আর চতুর্থ এবং পঞ্চম অবস্থানে যথাক্রমে আছে সিটি ব্যাংক এবং কেডিএস আল্ট্রাস। এই যে 5টি প্রতিষ্ঠান তারা এখন পর্যন্ত তাদের শেয়ার বিক্রির যে সবচেয়ে বেশি অবস্থান সেটি কিন্তু তারা ধরে রেখেছে। অর্থাৎ গতকালকের মতো এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় ডিএসসির লেনদেন চলছে। তো এই ছিল এখনকার পর্যন্ত সবশেষ আমার কাছে। চাহিদা বেশি থাকায় বিশ্ববাজারে বেড়েছে অ্যালুমিনিয়াম, নিকেল ও টিনের দাম, তবে অপরিবর্তিত রয়েছে কোবাল্টের দাম। একই সময়ে কমেছে বিটুমিনের দর। চাহিদা বাড়ায় বিশ্ববাজারে সপ্তাহ ব্যবধানে অ্যালুমিনিয়ামের দাম প্রতি টনে 1.35% বেড়ে দাঁড়িয়েছে $3,511.25। মাস ব্যবধানে এই শিল্পপণ্যের দাম বেড়েছে 1.89%। তবে চাহিদা কমে যাওয়ায় সপ্তাহ ব্যবধানে বিটুমিনের দাম কমেছে 5.65%। বর্তমানে প্রতি টন বিক্রি হচ্ছে $607। চলতি বছরের শুরু থেকেই টিনের দাম নিম্নমুখী হলেও সপ্তাহ ব্যবধানে বেড়েছে 3.04%। প্রতি টন বিক্রি হচ্ছে $47,686। এক সপ্তাহে সীসার দাম কমেছে 1.16%। এক মাসে বেড়েছে 0.74%। বর্তমানে বিশ্ববাজারে প্রতি টনের দাম পড়ছে $1,920। শিমুল হোসেন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত থেকে ইরানের বন্দরে চলাচলকারী জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারবে না। তবে কোনো হুমকি ধামকিতে মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে তেহরান।
হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরান আত্মসমর্পণ করবে না এমন ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকিও পুনর্ব্যক্ত করেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে 13 এপ্রিল থেকে ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর হবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এদিন সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়া হবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালীর দিকে কোনো সামরিক জাহাজ দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বেসামরিক জাহাজ চলাচলের জন্য প্রণালী উন্মুক্ত বলে জানিয়েছে আইআরজিসি। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে ইরান। তবে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি এই কথা বলেন। একই সুর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠেও। ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব বলে মনে করেন তিনি। তবে তেহরান পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি চূড়ান্ত প্রস্তাব দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাড়ির বাজারে আবারও বৈশ্বিক আধিপত্যের প্রমাণ দিয়েছে জাপানের অটোমোবাইল জায়ান্ট টয়োটা মোটর কর্পোরেশন। টানা ষষ্ঠবারের মতো বিশ্বের শীর্ষ গাড়ি বিক্রেতা হিসেবে অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। গেল বছর মোট 1,13,22,575টি গাড়ি বিক্রি করছে জাপানের অটোমোবাইল জায়ান্ট টয়োটা মোটর কর্পোরেশন। কোম্পানির দেয়া এই হিসাবের মধ্যে সহযোগী প্রতিষ্ঠান দাইহাটসু এবং হিনো মোটরসের উৎপাদিত গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। বিক্রির পরিমাণ আগের বছরের তুলনায় 4.6% বেশি, যা জার্মানির ভলক্সওয়াগেন গ্রুপের মোট বিক্রিও ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এটি টয়োটার ইতিহাসের সর্বোচ্চ বিক্রির রেকর্ড হিসেবেও বিবেচিত হচ্ছে। দেশীয় বাজারেও শক্ত অবস্থান ধরে রেখেছে টয়োটা। শুধুমাত্র জাপানেই কোম্পানিটি 15 লাখের বেশি গাড়ি বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় 4.1% বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিক্রি 8% বৃদ্ধি পেয়ে 25,10,000 ইউনিটে পৌঁছেছে, যেখানে হাইব্রিড গাড়ির চাহিদা বড় ভূমিকা রেখেছে। এছাড়া চীনে 17,80,000-এর বেশি এবং ভারতে 3,50,000-এর বেশি গাড়ি বিক্রি করেছে টয়োটা, যেখানে ভারতের বাজারে প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য 17.1%। উৎপাদনের দিক থেকেও 2025 সালে জাপানে 3.27 মিলিয়ন ইউনিট গাড়ি তৈরি হয়েছে, যা আগের বছরের তুলনায় 4.7% বেশি। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করতে সরকারের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। তারা বলছেন, সঠিক চ্যানেলে বৈধ হয়ে কাজ করতে পারলে দেশের রেমিটেন্স প্রবাহে আসবে অভাবনীয় গতি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের রিপোর্ট। অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরই মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় আমূল পরিবর্তনে একমত হয়েছে দুই দেশ। এবার অনিয়মিত হয়ে পড়া লাখো বাংলাদেশিকে আইনি বৈধতা দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। সময়োপযোগী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ প্রবাসীরা। বলছেন, সঠিক চ্যানেলে বৈধ হয়ে কাজ করতে পারলে একদিকে তাদের নিরাপত্তা বাড়বে, অন্যদিকে দেশের রেমিটেন্স প্রবাহে আসবে অভাবনীয় গতি। 1 মাসের বেতন দিলে মনে হয় 4 মাস 5 মাসের খাবার বিল দিতেই চলে যায়। দেশে টাকাটা ছাড়বে কীভাবে, দেশের সংসার চলবে কীভাবে? দালালের খপ্পরে পড়ে বিভিন্ন প্রবাসী অবৈধ হয়ে যায়, যার কারণে অনেকে কাজ পায় না, অবৈধ পথে চলে যায়। মালয়েশিয়ার মধ্যে যারা প্রবাসী আছে তাদের জন্য যে নতুন উদ্যোগ গ্রহণ করছে, এটা অত্যন্ত ভালো। বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, অনেক স্বস্তি অনুভব করতেছি আমরা। 2026 সালের প্রথম 1.5 মাসেই মালয়েশিয়ায় আটক হন অন্তত 7,500 অবৈধ অভিবাসী। তাদের বেশিরভাগই বাংলাদেশি। অনিয়মিত হয়ে পড়া কর্মীদের আইনি বৈধতার জন্য কার্যকর সমঝোতার তাগিদ প্রবাসীদের। মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির সুসংবাদের পাশাপাশি যারা বর্তমানে দুঃসহ সময় পার করছেন, তাদের বৈধকরণের বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ। দালালের হাতে জিম্মি হওয়া এই প্রবাসীদের স্বপ্ন কি সফল হবে, নাকি অবৈধতার তকমা নিয়ে ফিরতে হবে শূন্য হাতে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে প্রবাসীদের মনে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাণিজ্যমন্ত্রীর ঘোষণার পরও বাজারে স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ, কমেনি দাম।
কোম্পানিগুলোর কারসাজি বন্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ ক্যাবের। ডিজেল সংকটে গভীর সমুদ্রে যেতে পারছে না লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে মাদার ভেসেলের জট। খালাসে ধীরগতির কারণে হাজার হাজার ডলার জরিমানা। এবং বর্ষবরণের উৎসবে বাঙালিয়ানার ছাপ। রাজধানীর বিপণির বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। পোশাকের পাশাপাশি চাহিদা বেড়েছে নানা ধরনের গয়নার। এ ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।